আচ্ছা, মায়েশা কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? ভালো আছি। আপনার সংবাদ আমরা তো জানিয়েছি আপনাকে। জি। আপনি আসছিলেন কতদিন আগে আমাদের এখানে? আনুমানিক কতদিন আগে? 2.5 মাস। আচ্ছা, আপনার নাম? ফারজানা ইসলাম নিপা। কি হন আপনি আয়শার? আয়শার সাথে আমার পরিচয় হয়েছে আমার শপে আর কি, জবের জন্য আসছিল। ওকে ওকে ফাইন। আপনার পরিচয় হয়? জি, আমার নাম হচ্ছে মাহবুব আলম। কি হন আপনি? আমি হচ্ছে ওনার হাজবেন্ড। আয়শার হাজবেন্ড? ও আচ্ছা, আয়শা সম্পর্কে জানতেন আপনি? কিভাবে জানলেন বলুন তো একটু। প্রেমের গল্প না কিসের গল্প একটু শুনি। আসলে ওর সাথে পরিচয় হয়েছে আমার আচ্ছা, ওইখানে আমি ব্রাঞ্চ ম্যানেজার হিসেবে। এটা কি? আচ্ছা আচ্ছা তো ওইখানে হচ্ছে আমি ব্রাঞ্চ ম্যানেজার হিসেবে ছিলাম। আচ্ছা। ও আর হচ্ছে ওনার সাথে একজন মেয়ে আর কি আসতো আর কি আমার আউটলেটে। জি। তো হচ্ছে কি প্রোডাক্ট নিয়ে কিছু একটা প্রবলেম হয়েছিল, ওই সময় ব্রাঞ্চে ছিলাম না। পরে ওনারা আসছিল, পরে ফোন দিয়েছিল, আমি দেখা করছি ওনার সাথে। হুম। ওইখান থেকে মিট আপ হয় আর কি। আমি প্রোডাক্ট ওনাকে ই করে মানে বুঝাই দিছি, ঠিকঠাক করে দিছি। জি। তো ওইখান থেকে কথাবার্তা হয়েছে, ওনারা পছন্দ হয়েছে আমার। হুম। তো আমি হচ্ছে ট্রাই করছিলাম যে না ওনার সাথে কথাবার্তা বলি। হুম। তো উনিও আমার ফোন নাম্বার নিয়েছে, এভাবেই মানে কন্ট্যাক্ট হয়েছে আর কি। তো ওর সম্পর্কে জানতেন যে বিয়ের আগে যে ও এরকম পরিবার থেকে বিচ্ছিন্ন বা? হ্যাঁ, এটা হচ্ছে আস্তে আস্তে জানতে পারছি ওনার সাথে যখন কথা বলতাম ফোনে। তো উনি হচ্ছে বলছে যে আমার ফ্যামিলি এরকম এরকম। তো আমার বাবা মারা গেছে জানে উনি, কিন্তু মা হচ্ছে ছোটবেলা থেকেই নাকি কোনো কন্ট্যাক্টে নেই। আর ওনার 2জন না 3জন মেয়ে বোন ছিল আর কি। ওনাদের সাথে অনেকেই ওনার বহু বাসা ছিল, বলছিলাম আগে। তো ওদের সাথে অনেকেই ছোটবেলা থেকে কন্ট্যাক্ট হয়ে গেছে আর কি। এগুলো সব বলছে আমাকে, আমি জানি এগুলো। আচ্ছা, তো বিয়ে হলো কত বছর? বিয়ে তো অলমোস্ট 22 সালে, তো 2 বছরের কাছাকাছি। বাচ্চা কাচ্চা আছে? এখন বাচ্চা আপনার ফ্যামিলি থেকে মেনে নিয়েছে? ওকে। হ্যাঁ, স্টার্টিং এ মানে নাই, তারপরে আস্তে আস্তে মানে মেনে নিয়েছি বিষয়টা আর কি। ঠিক আছে, আলহামদুলিল্লাহ যদি পাওয়া যায় আজকে। চলেন, বসে রাখছি অনেকক্ষণ, ভিতরে নিয়ে যাই। মাঝামাঝি কি বসে। আচ্ছা, এখানে কিছুক্ষণ বসতে হবে, হ্যাঁ? 10-15 মিনিটের মতো একা একা। ভয় পাওয়ার কোনো কারণ নাই। বাইরে যারা আসছে ওদের সাথে কথা বলে আমি ভিতরে আসবো। ওকে। সো প্রিয় দর্শক এবং শ্রোতা, আমরা তৃতীয় ধাপ শুরু করছি এবং তৃতীয় ধাপ শুরুর প্রাককালে যে কথাটা বলতে চাই, আমাদের এখানে উনি যেটা বলেছেন আয়েশা, যে ওনার বর্তমান বয়স 21, হারানোর বয়স ছিল 5 থেকে 6। ঢাকা সাভারে থাকতো। ছোটবেলায় আমার মা বাবার ডিভোর্স হয়। একদিন বাবা আমাদের 3 বোনকে নিয়ে ওনার পরিচিত আলাদা 3 ফুপুর বাসায় আমাদেরকে দিয়ে দেয়। বড় বোন খাদিজাকে দেয় বড় ফুপুর বাসায়, আমার ছোট বোন জান্নাতকে দেয় মেজো ফুপুর বাসায়, আমাকে দেয় ছোট ফুপুর বাসায়। কিছুদিন পর বাবা মারা যায়। ফুপু আমাকে বাবার লাশ দেখার জন্য যেতে দেয়নি বা নিয়ে যায়নি। বাবা মারা যাওয়ার কিছুদিন পর ফুপু আমাকে অনেক মারধর করতেন। একদিন সে বাসায় এক মহিলা টিচারকে সব কিছু খুলে বলি, পরে ওনার সাহায্যে সে বাসা থেকে পালিয়ে ওনার বাড়িতে যাই। আমি সেখানে কয়েক বছর থাকার পরে আমার স্বামীর সাথে পরিচয় হয়, পরে ওখানে বিয়ে করি। তো এই হলো বিষয়। আমার বিয়ের কয়েক বছর পর আমার স্বামীকে নিয়ে ফুপুর বাসায় গিয়েছিলাম। ফুপু আমাকে আমার বোনের ঠিকানা বা দেশের বাড়ির ঠিকানা কোনো কিছুই দেননি। নানু বাড়ি হচ্ছে খুলনা। বাবা ঢাকা যাওয়ার সময় বাবা ঢাকার ফার্ম গেটে সিকিউরিটি গার্ডের চাকরি করতেন। বাবাকে সবাই রাজুর বাবা বলে ডাকতেন। বাবা 4টি বিয়ে করেছে, আমার মা ছিল 4 নম্বর। এই হলো তথ্য। অতীতের বর্তমান ঠিকানা হচ্ছে শফিউদ্দিন সরকার একাডেমি রোড, 5 নম্বর ওয়ার্ড, টঙ্গী, গাজীপুর। আর দাবি করা পরিবারের ঠিকানা হচ্ছে জামিয়া কুরবানিয়া তালিমিয়া দাওরায়ে হাদিস মহিলা মাদ্রাসা, ব্লক ডি, মিরপুর 11, বাউনিয়াবাদ আবাসিক এলাকা, মিরপুর, ঢাকা। তার মানে 2 পরিবারই ঢাকা না, গাজীপুর আর ঢাকা। দেখা যাক কি। আসসালামু আলাইকুম। বস বস। শর্ট ফোন সাইলেন্ট করা আছে তো না? সবাই একটু ফোনটা সাইলেন্ট করে দেন। এছাড়া আজান দিয়ে দিয়েছে। দিন ছোট। কি নাম আপনার? আমার নাম হাফেজ মৌলানা আব্দুল হামিদ। হাফিজ আব্দুল হামিদ। জি, কি হন আপনি আয়েশা? আমি মাদ্রাসার মোহতামি। আচ্ছা আয়সার কিছু না। আচ্ছা আর বড় বোন যে আছে খাদিজা, তো আমার বাবা আমার কাছে ওদেরকে দিয়ে গেছে মাদ্রাসায়। আপনার কাছে দিয়ে গেছে ছেলে মেয়ে সবাইকে? জি, তার 2 বোনকে। 2 বোনকে? কোন কোন বোন? জান্নাত আর খাদিজা। যার কথা ও বলছে জি, ওরা কি 11 ভাই বোন? আচ্ছা, ওদের সাথে কথা বলি, সেটা বরং ভালো হবে। হ্যাঁ, আপনার নাম? আমার মোহাম্মদ মাসুম আকবর। কি হন আপনি? আমি প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক। সহকারী শিক্ষক। আপনার নাম? আসসালামু আলাইকুম, আসসালাম। আমার নাম খাদিজা। আপনার বোন? জি জি, কিন্তু চেহারা দেখাইতে হবে তাহলে। সরি।
এটা ইম্পর্টেন্ট এবং এটা খুবই জরুরি না আপনাকে না না, না, দেখেও আমি- চিনবে কিভাবে আমি তো মাদ্রাসার স্টুডেন্ট যদি আপনি পদ্মা করি তো সমস্যা নেই আপনি পর্দা করেন জরুরি বিষয় আছে হুজুর ভালো বলতে পারবেন ও যদি চেহারাই না দেখো বোন চিনবে কিভাবে আপনি আমাকে বলেন কারণ আপনার দেখা অসুবিধা বক্তব্য কি এখানে না দেখাতে পারবে বা পাসপোর্টে কি আমরা ছবি ইউজ করি বা আমাদের এখানে তো না দেখাতে পারবে পারবে না জি পারবে বুঝতে পারছেন সুতরাং এখানে কিছু নিয়ম আছে আপনি যদি না দেখান তাহলে তো হবে না হ্যাঁ আপনি ওনার বিবাহিত আপনি জি না, বিবাহিত না তো আপনি চেহারা দেখান আর আপনি বড় না ছোট ওর আমি আর বড়। আপন আপন আপনি জি জি, ওকে আপনার বাবার নাম কি আমার বাবার নাম হচ্ছে সাইদুল হক, সাইদুল হক মায়ের নাম নাজমা। নাজমা ও বলেছে ওর বাবা আসলে 4টা বিবাহ করেছে জি মানে আপনাদের বাবা জি, তো সেক্ষেত্রে আপনার আপনি হচ্ছেন একই মায়ের পেটের নাকি একই মায়ের প্যাডেরই। একই মায়ের পেটের জি জি, আমরা 3 বোন। ওকে ঠিক আছে তাহলে আমি আপনার- বড় আর আয়শা মেজো আর তার ছোট হলো জান্নাত। আপনি একটা কাজ করতে পারেন আপনি বোন যখন স্টুডিওর ভিতরে যাবেন তখন আপনি বোনের সামনে দেখান কিন্তু ওটা রেকর্ড হবে আমি আপনাকে সবকিছু বলে নিচ্ছি কারণ এটা তাদের- হ্যাঁ ওটা কিন্তু রেকর্ড হবে ওটা কিন্তু মানুষ দেখবে বাংলাদেশের মানুষ কিন্তু দেখবে ওটা তো আপনার কোনো সমস্যা নাই তো আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে আলহামদুলিল্লাহ তাহলে প্রবলেম সলভ এখন বাকি বিষয়গুলো একটু আমি একটু মেলানোর চেষ্টা করি আপনি জি, বোনটাকে হারিয়েছিলেন কিভাবে একটু বলেন আমাকে আসলে আমরা তো তখন অনেক ছোট ছিলাম তো ক্যান্টনমেন্ট যে আমেনা ফুপ্পু, তো ওনার বাসায় আমি থাকি আর কি। আমরা 3 বোন 3 বাসায় থাকি। জি মানে আমেনা ফুপ্পুরা ওনারা 3 বোন। একজন মেজুজন থাকে হলো কচুক্ষেত শিনা ফুপু, আর বনানী থাকে বনের ডিউচেস থাকে হলেন আপনার মমিনা ফুপ্পি। জি তো মমিনা ফুপ্পির কাছে আয়শা থাকে, আয়শা থাকতো আর আমি থাকতাম হলো আমেনা ফুপ্পির কাছে। আর আমার ছোট বোন যে আয়শা জান্নাত ও থাকতো হলো আপনার শিনা ফুপ্পির কাছে কচুক্ষেত। তো ওইখান থেকে আর কি অনেক অত্যাচার করতো ওনারা, জি অনেক অত্যাচার করতো বলতে ওনারা খাবার দিত না কিন্তু অনেক কাজ করাতো। জি আমার আব্বুর কাছ থেকে ভুলাই বাসায় নিছে আর কি। আমার আব্বুকে বলছে যে আমি রাজু বাপ তোমার 3 মেয়েকে আমাকে কাছে দাও, যেহেতু ওর মা ওকে থেকে ছেড়ে চলে গেছে, এই মেয়ে 3টা নিয়ে তুমি কি করবা, আচ্ছা ঠিক আছে? আর চাকরি বাকরি যদি কও যে না আমি চাকরি করে খাওয়াবো, কয় টাকায় বা ইনকাম করবার, এই 3জন মেয়ে লালা পালা তোমার তো অনেক কষ্ট হয়ে যাবে। তো তুমি এক কাজ করো, মেয়ে 3টা আমার কাছে থাকুক, নিরাপদে থাকবে, আমি লেখাপড়া করাবো, আমার টুকটাক এটা ছোট ফুপু হ্যাঁ বলছে হ্যাঁ টুকটাক কাজ করবে। হ্যাঁ না, আপনি কি ছোট ফুপুর সাথে ছিলেন নাকি অন্য ফুপুর বাসায় ছিলেন না, আমি আমেনা ফুপুর বাসায় ছিলাম। মেজো ফুপু না না, বড় ফুপু। বড় ফুপু তার মানে তো আপনি ওই ফুপুর বাসায় কি হয়েছে এটা বিস্তারিত জানেন না না না, আচ্ছা আমাকে জাস্ট একটু বলেন তো আপনি এই বোনটা হারায় যাওয়ার পরে আপনারা কি করছিলেন খোঁজাখুঁজি করছেন কিছু জি জি, কোথা থেকে জানলেন কিভাবে জানলেন আমি এই বিষয়ে প্রথম ওনারা আমাদেরকে হুমকি দেয়। প্রথম যে ও যে ওই বাসা থেকে পলাইছে বা ওই বাসা থেকে হারিয়ে গেছে এইসব বিষয়ে আমরা প্রথম কিছু জানতাম না। আচ্ছা প্রথম তারাই আমাদেরকে ওটা হুমকি দেয়। তখন হজরতে ফরজ হজরত ছিলেন। তো আমার বাসা আমার মাদ্রাসা যখন ওনাদের চামচা দিয়ে যখন মানে আমাকে যখন ওটা হুমকি দিতেছিল, তখন আমি হজরতকে ফোন দিলাম। ফোন দিয়ে আমি এই মুহূর্তে বললাম যে হুজুর এরকম তারা তো আমাকে হুমকি দিতেছে, ও নাকি আমার বোন আয়শা নাকি ওই বাসা থেকে পালাইছে। ওনারা বলতেছে, ওনাদের বক্তব্য হলো আমার কাছে চলে আসছে মাদ্রাসায়, কিন্তু ও তো এখানে আসে নাই। আর ওর সাথে তো আমার বাবা ইন্তেকালের আগে থেকে ওর সাথে আমার যোগাযোগ নেই। আচ্ছা এখানে একটা বিষয় আমি পারিবারিক কিছু বিষয় এসছে আমার কাছে যেটা মনে হয়েছে যে পারিবারিকভাবে দূরত্ব আছে আপনাদের ফুপুর সঙ্গে বা যেটাই হোক না কেন দেখেন আমাদের কাজ হচ্ছে খুঁজে দেওয়া জি কে কোন অবস্থায় আছে না আছে ওইটা তো আমরা আসলে খুঁজিও না করি না তো এখন বিষয়টা হলো যে কোনো বাচ্চা সুখে থাকলে হারায় না পারিবারিকভাবে কোনো সমস্যা ছিল যে কারণেই হারাইছে তাই না হ্যাঁ হ্যাঁ, তো আমরা আসলে নেগেটিভ বিষয়গুলো নিয়ে আসতে চাই না তবে একটা জিনিস আমি খুব ইন্টারেস্টিং ফাইন্ডিং পেলাম যে আপনি আসেন এদিকে যে সোর্স পাওয়া গেছে এই ভিডিওর ব্যাপারে ওনাদেরকে বের করে দিয়েছে তিনিও তার পরিচয় গোপন রাখতে বলেছেন জি জি এই ফুপু কেন্দ্রিক উনি জটিলতার আজকে ফোন দিয়ে হ্যাঁ জি ফুপু কেন্দ্রিক এই জটিলতার কারণে জি, জি। তো আমি জানি না মানে এটা কেন কি কি অবস্থা কি কারণে হয়েছে আসলে ওনাদের অনেক অনেক পাওয়ার, বুঝছেন? আচ্ছা আপনি মনে হয় তো ওনাকে চিনতে পারছেন যিনি তথ্য দিয়ে আপনাকে ফোন দিয়ে যিনি দিয়েছিলেন তাকে আপনি চেনেন জানেন মানে খবরটা আমাকে কে খবর জি দিয়েছে জি, নানু অনেক ভালো মানুষ। আপনাকে ভিডিওর ব্যাপারে খোঁজ দিয়েছে কে আপনাকে আমি তো হযরতের কাছ থেকে খোঁজ পেয়েছি। আপনার কাছ থেকে খোঁজ পেয়েছে উনি কি ওনার তথ্য দিয়েছিলেন যিনি পরিচয় গোপন করতে চেয়েছেন জি 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 ওনার তথ্য দিয়েছেন জি। আচ্ছা এখানে বিষয়টা হচ্ছে কে কত ক্ষমতাশালী বা কে কার কোনো ক্ষমতা এগুলো বড় কথা নয় বড় কথা হচ্ছে যে আমরা পরিবার খোঁজার জন্য চেষ্টা করেছি জি, জি। সর্বোত্তম উপায়ে কারো মান সম্মান হানি না হয় সেভাবে আমরা চেষ্টা করব জিনিসটাকে মিলাই দিতে আর ব্যক্তিগত বিষয় যেগুলো আছে সেগুলো আপনাদের পারিবারিক বিষয় ওগুলো নিয়ে আমাদের কোনো বক্তব্য নাই ঠিক আছে এই হচ্ছে বিষয় তো আমরা এখন আর বিষয়টা বড় না করি আমরা দেখি যে আপনার বাবা মায়ের মনে হয় ছবি আছে ছবি আছে
আব্বু আমুর আব্বুর তো নাই, আমুর আছে। আচ্ছা ঠিক আছে, ওটা লাগবে আমাদের, যদি আপনার বোন দেখে চিনতে পারে। ও মোটামুটি বোধহয় একটু বড় বয়সেই হারাইছে না? হ্যাঁ একটু। কত বছর বয়স ছিল যখন হারাইছে? আমরা তো হারাই নেই, আমরা তো মানে ওই বাসা থেকে আমি আর আমার ছোট বোন জান্নাত চলে আসি। তারপরে আব্বু অনেকবার ওকে আনার চেষ্টা করছে, কিন্তু ওনারা দেয়নি। সেটা ঠিক আছে, কিন্তু ধরেন ও তো ফুপুর বাসায় গিয়েও ঠিকানা পায় নাই, তো সে অর্থে হারানোই বলা চলে। জি। তো এই যে ওর ফুপুর বাসায় ওকে দিয়ে দেওয়া, সেটা কত বছর বয়সে? তখন আমরা অনেকটাই ছোট। অনেক ছোট? অনেকটাই ছোট, মানে কতটুকু হতে পারে? 4, 5, 6? এরকম লেখাপড়া হবে, করতেন? হ্যাঁ, হ্যাঁ। লেখাপড়া করতেন? জি জি। কোথায় পড়তেন? আমি তখন সাভার ছিলাম আমরা যখন সাভার ছিল? পড়াশোনা, ও কোন ক্লাসে পড়তো? ও ক্লাস 2-তে ছিল আর আমি ক্লাস 4-এ। আচ্ছা, যেমন তো 5-7 বছর বয়স, মোটামুটি ভালোই বোঝে ওই সময়টা। ওনার বাবাকে আপনি চিনতেন কিভাবে? ওনার বাবাকে চিনতাম আমাদের মাদ্রাসা থেকে। আমাদের কিছু প্রতিনিধি আছে জি। যারা 14 নম্বর থাকতেন। আচ্ছা। তো এক সময় উনি ওনার বাবাকে আমার মাদ্রাসায় নিয়ে যায়। হুম। তার বাবাকে নিয়ে যাওয়ার পরে উনি আমাকে বললেন যে হুজুর, আমার মেয়ে আছে, মানুষের বাসায় থাকে, জি। তাদেরকে আপনার কাছে দিতে চাই, আপনি তাদেরকে লেখাপড়া করাবেন, মানুষের মতো মানুষ বানাবেন, আমার ইচ্ছা যে তারা আলেম হবে। আচ্ছা। তো আমাদের এই সূত্র ধরে আমরা আমাদের যে মাদ্রাসা জামিয়া কুরবানিয়া তালিমিয়া দাওরা হাদিস মহিলা মাদ্রাসা আমার আব্বা প্রতিষ্ঠিত করে গেছেন, ও। মৌলভী কুরবানি দরবেশ রহমতুল্লাহ আলাই। উনি 2003-এ 1 জানুয়ারিতে ইন্তেকাল করছেন। তা আমাদের এইরকম অসহায় এই এতিম অথবা গরিব এদেরকে আমাদের মাদ্রাসার পক্ষ থেকে আমরা মাদ্রাসা থেকে লেখাপড়া করাই, এবং ইভেন তাদেরকে এই মাদ্রাসা থেকেও আমরা তাদেরকে বিবাহ শাদী ব্যবস্থাটাও আমরা এটা করাই দিই আর কি। এটা আমার আব্বাই করে গেছিলেন। তো আমার আব্বা ইন্তেকালের পরে কতজন স্টুডেন্ট আছে এখন এরকম? আমাদের মাদ্রাসায় স্টুডেন্ট আছে প্রায় 250 মতন। মাশাআল্লাহ। তো এর ভিতর তখন ওর আব্বা আমাকে এই কথা বলে যায়, পরে ওদের 2 বোনকে আমাদের মাদ্রাসায় দিয়ে আসেন। তার মানে আপনার ওদের পরিবার সম্পর্কে আসলে বিস্তারিত জানার জি না, সুযোগ হয়নি, বিস্তারিত জানার কোনো সুযোগ এবং হয়নি। আজকে আপনি অভিভাবক হিসেবে আসছেন। জি জি। ঠিক আছে, চলুন। আপনারা তো সব শুনলেন ডিটেল, একটু অপেক্ষা করেন। হ্যাঁ, একটু বেশি টাইম নিয়ে ফেললাম। কিছু শোনা গেছে ভিতর থেকে? ওকে। ফুপুরা তাহলে তথ্য দিল না? না। আচ্ছা, আপনার মা কি বেঁচে আছেন? আছে, কিন্তু আমাদের কোথায় আছে? বিচ্ছেদে হওয়ার পরে আমরা আর খোঁজ খবর রাখেন? খবর কোথায় আছেন কি জানেন না? না না, কারো চেহারা মনে আছে আপনার? মা হ্যাঁ, কিংবা বাবা? সবার চেহারাই মনে সবার হয়। চেহারা মনে আছে। ওকে। এখন বড় হয়ে সবাই এক একজন কেমন হয়েছে। হুম। আপনি কিন্তু মোটামুটি একটা ভালো বয়সেই হারিয়েছেন। ক্লাস 2-তে পড়তেন নাকি ওই সময়টাতে? জি, যখন পড়তাম, হ্যাঁ, তারপর পরই আমরা সবাই বিচ্ছেদ হয়ে গেছি। রাইট। সো আপনার অনেক কিছুই মনে থাকার কথা, চেহারা তো অন্তত মনে থাকার কথা। হ্যাঁ। দেখা যাক। হ্যাঁ, ওনাকে ঢুকতে বলেন। ওকে। দেখেন, আপনার জন্য একজন আসতেছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। আর চেহারাটা দেখেন ওকে। দেখো, চিনছো আমারে? কে আপনার নাম বলেন তোর? খাদিজা আপু। আপনার নাম খাদিজা? জি। ওকে ফাইন, এতটুকু হলেই চলবে আমাদের। কথা বলেন এখন। তোমরা খাওয়া দাওয়া করছো? জান্নাত কই? জান্নাত তো আসতে পারেনি, ওর বাবু হয়েছে। ও, আর বাবু অনেক অসুস্থ, তো তাই ও আসতে পারেনি। আর থাকে হলো কুমিল্লা। আপনার বোন? হ্যাঁ শিওর আপনার বোন? হ্যাঁ। কত বছর পর তোমার সাথে দেখা। আল্লাহ, সেই 2011-তে মানে আমরা দুজন একসাথে ছিলাম। 11 পর থেকে যে আলাদা হয়েছি, আজ 2024 সাল চলতেছে, এত বছর পর। আমি যখন জানতে পারছি যে আয়েশা নাই, মানে তুমি যখন ওই বাসায় নাই, যখন শুনছি, তখন আমার সবচেয়ে বেশি খারাপ লাগছে যে আল্লাহ, আমি আমার বোনটাকে হারাই ফেললাম না তো। মানে তুমি যে বাসায় থাকতা, মানে ওই পাশের বাসায় বিল্ডিং এ কিন্তু এরকম একটা দুর্ঘটনা ঘটছিল।
তখন আমি অনেকটাই ছোট হলেও আমি ওখানে একবার গেছিলাম বেড়াতে। তো যাওয়ার পরে দেখি যে তার পাশের বাসায় বিল্ডিংয়ে মানে পুলিশ আসছে। আসছে বলতে যে তাদেরকে ধরে নেওয়ার জন্য। তাদেরকে ধরে নেওয়ার জন্য বলতে তাদের বাসায় এক মেয়ে মেয়ে মানে কি থাকতো, মানে কাজের জন্য আর কি নিচ্ছে। তো মেয়েটা গরিব দেখে আর কি এখানে কাজের জন্য আসছে। তো মেয়েটাকে তারা মানে মানে কি বলে এটাকে, নির্যাতন বলে যেটাকে, মানে না খাওয়া রাখতো। আর মানে মেয়ে মানে মহিলার হাজবেন্ড এবং ছেলে দুজনই আর কি ছেলে মেয়ের সাথে নাকি মানে খারাপ কিছু আর কি করছিল, যার কারণে মেয়েটা দিন দিন দুর্বল হয়ে যায়। এই কথাটা ছেলের মাকে যখন বলে যে ম্যাম আপনার ছেলে বা আপনার হাজবেন্ড আমার সাথে এরকম খারাপ কিছু করে, তা আপনি তাদেরকে, তখন আর উল্টা আর কি করলো, মহিলা নিজেই আর কি ছেলেকে মানে মেয়েটার কাছে করে দিল, অনেক মারধর করতো। এক পর্যায়ে মেয়েটা মারা যায়। যাওয়ার পরে ওই বাসার নিচতলায় ট্রেনে হাউস আছে, ওই হাউসের ভিতরে মেয়েটাকে ফালায় দেয়। তো অনেকভাবেই হোক যেই হোক ওটা মা বাইরে থেকে গ্রাম থেকে আসে। গ্রাম থেকে আসার পরে সেই কথাবার্তা বলেন, কোনো সমস্যা নাই, আমার কাজ ছিল আপনাদেরকে এক করা। মেয়েটাকে সেই হাউস থেকে উঠাইছে। উঠানোর পরে তো মা তো অনেক কান্নাকাটি করছে। তা আমি তো ওই মানে ওই সিনগুলো দেখছি, নিজের চোখে দেখছি, তো তাই যার কারণে আমার মেমোরিতে ওগুলো ঢুকে আসছিল। যখন আমি জানতে পারলাম যে তুমি নাই বাসায়, তখন আমি প্রায় গেছি, প্রায় আমি আমিনা ফুপির কাছে গেছি। আমার মমিন ফুপির কাছে যাওয়া হয় নাই, কিন্তু আমিনা ফুপির কাছে বারবার গেছি যে আয়শা কেমন আছে, কই আছে, কি অবস্থায় আছে। তো আমিও কিছুদিন আগে গেছিলাম, কিন্তু ফুপু বলছে যে নাম্বার নাকি নাই আপনার নাম্বার। না না তখন আমি না যখন আমি গেছিলাম তখন আমার ফোনটা জমা ছিল, ঠিক আছে, তখন আমার ফোন জমা ছিল, যার কারণে আমার ফোন নাম্বারটা আমি দিতে পারিনি। ঠিক আছে, আর ফোন নাম্বার দিয়েই বা লাভ কি, ওনাদের সাথে যখন আমি গেছি সালাম দিলে কে আমি খাদিজা বলতেছিলাম, রাজু বাপের মেয়ে। ও তুই, মানে এই কথা বলেই শেষ। উনি এত খারাপ খারাপ ভাষা কথা বলতেন যেগুলা মানে মানে ভাষায় প্রকাশ করবেন না, আমি কখনো শুনিও নাই। আর ওনার কাছে গেলে এইসব কথা শুনলে এক এক চোখ দিয়ে পানি চলে আসতো। তাই নিজেকে যখন কন্ট্রোল করতে না পারতাম, তো সোজা হাইটে চলে আসতাম যে থাকেন আপনারা, আমি চলে যাচ্ছি, ভালো থেকে এই কথা বলে চলে আসতাম। কি করব। একবার আমার মাদ্রাসার এক ছাত্রী, আমার ক্লাসমেট, ওকে নিয়ে গেছিলাম সাথে করে, ওর সামনেও একই অবস্থা। তো এখন ও হলো আউট মানুষ, ঠিক আছে, এখন ও যদি আমার এসব বিষয় যদি জানে বা এইসব বিষয়, তা আমার ওর সামনে আমার প্র্যাকটিস থাকে আর আমার সম্মানটা ওখানে হানি হয়। তাই এই জন্য ওখান থেকে তাড়াতাড়ি চলে আসা। উনি বলছে যে ওনার বক্তব্য হলো যে তুমি নাকি কোন ছেলে নিয়ে পালাই গেছো। না না, ওই যে মমিনা ফুপুদের বাসায় যে একটা মেয়ে টিচার পড়াইতো না, তার সাথে আমি চলে আসছিলাম, কারণ ফুপু অনেক মারতো। আর সে বলছে যে কোনো ছেলে নিয়ে পালাই গেছে। হ্যাঁ, পালাই গেছে, তোর মাও ভালো না, তোর বোনও ভালো না, তোর জাত গোষ্ঠী ভালো না, এইভাবে কথা বলছে। তাই আমি দেখেন জাত গোষ্ঠী তো আমি দেখি নাই। আর আমি যতটুকু আমার মাকে দেখছি, আমার মা এরকম ধরনের না। আপনি যেভাবে যেসব কথাগুলো আপনি আমাকে বলতেছেন, হ্যাঁ, আমার মাকে তো আমি নিজের সচক্ষে দেখছি। তো উনি এই ধরনের না, আপনি যে এই কথাগুলি বলতেছেন। আর আমার বোনকে যতটুকু আমি চিনি, ঠিক আছে, আমি ওর হওয়ার পর থেকে যদি ওরকে আমি দেখছি তো, আর যতটুকু বছর যে কয়েক বছর আমরা একসাথে ছিলাম, তো ওরকম মেয়ে ও না, ঠিক আছে। আপনি যেভাবে বললেন যে কোনো ছেড়ালে ভেগে গেছে গা, কোনো খারাপ সম্পর্ক আছে, এই সেই এসব বলার তো আপনার কোনো মানে হয় না। আর যদিও ও যদি খারাপ, হ্যাঁ মানলাম ও খারাপ, কিন্তু আপনারা যদি ভালো হতেন তাহলে ও আপনাদেরকে এত বছর থেকে কেন পলায় চলে গেল? নিশ্চয় আপনারা এরকম করছেন, কারণ আপনারা তো আমার সাথে কোনো ভালো আচরণ করেন নাই। আমি যে বড়, আমি যে আপনাদেরকে প্রত্যেকটা কথা শুনছি, প্রত্যেকটা কথা মেনে চলছি, তা আপনারা আমাকে কতটুকু আপনারা আদর করছেন? আপনার মা কোথায়? আমার মার খবর আমি সঠিক আমরা জানি না, এখনো জানেন না? জি না। আমি মাদ্রাসায় ভর্তি হয়েছি 2012-তে। তো তখন ভর্তি হওয়ার পরে তখন তো অনেক ছোট, তখন তো আর আমার কোনো ফোন টোন ছিল না। তখন আমি একবারে মাদ্রাসায় ভর্তি হওয়ার পরে একবারে বাইরে থেকে আমাদের খালা আসছে। তো এই খালাকে বললাম যে খালা আমাকে একটু ফোনটা দিবেন, যে আমি একটু ফোন দিব। তো বললো যে কাকে ফোন দিবা? আমি বললাম আমাকে ফোন দিব। তো ওকে বলে যে মাদ্রাসার মোবাইল দিয়ে দাও। তো আমি বললাম যে না, ওইখান দিয়ে দেওয়া যাবে না, ওইখানে ফোনে আমি গেছিলাম তো ফোনে টাকা নাই, তো ফোনে চার্জও ছিল না। আর এটা টাইম নির্ধারিত করা থাকে মাদ্রাসায়, তো এটা নির্ধারিত টাইম থাকে যে এই টাইমে ফোন দেওয়া যায়, এছাড়া অন্য কোনো টাইমে ফোন দেওয়া এলাও না।
তো আপনি পরে বললো যে আচ্ছা ঠিক আছে তুমি নাও, আমার নিয়ে ফোন দাও। তো তখন আমি আমার আম্মুর ওই নাম্বারে ফোন দিই। ফোন দেওয়ার পরে আমাকে এক মহিলা ধরছে। তো মহিলা ধরে আমি বললাম যে সালাম দিয়ে বলতেছে আম্মু কেমন আছো। তো প্রথম ভালো ভালো দুই যে কথাই বলতেছিল, তখন হঠাৎ করে এক লোক এসে বলো যে কে তুমি কার সাথে কথা বলো। এক পুরুষ বলতেছে এই তুমি কার সাথে কথা বলো। কয় না একটা মেয়ে ফোন দিছে, বাচ্চা মেয়ে, আমাকে আম্মু আম্মু বলতেছে, তাই আর কি আমি এর জন্য কথা বলতেছি, বুঝাইতেছি যে আমি আমি তোমার আম্মু না, আমি অন্য কেউ। তো পরে বললো যে ফোন রেখে দাও। তো ফোন রেখে দিছে, একটু পরে আবার ফোন দিছে। তো ফোন দেওয়ার পরে আমি বলতেছি যে আম্মু ফোন রাখলা কেন। করে না আমার সামনে একটু লোক আসছিল তো এর জন্য ফোন রেখে দিছি। তো কিছুক্ষণ পরে আবার আসছে লোকটা। লোকটা মানে কথা বল মানে আমার সাথে যে কথা বলতেছে কেমন আছো, কোথায় আছো এখন, তোমার আব্বু কেমন আছে, তোমার দুই বোন কেমন আছে, মানে আমাদের বিষয়ে সবকিছু আর কি উনি জিজ্ঞাসা করতেছে। তো হঠাৎ করে যখন আবার পুরুষটা লোকটা চলে আসে, এই তুমি কার সাথে কথা কই বাচ্চা মেয়েটা না আমার ফোন দিছে। ওই বাচ্চা মেয়েটা আবার ফোন দিছে। তো তখন ওই নিজেই ফোনটা নেয়, নিয়ে বলতেছে আমি আম্মু 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 করতেছি। তখন ওই লোকটা বলতেছে যে শোনো এটা তোমার আম্মু না, এটা আমার ওয়াইফ, বুঝছো। একটা মেয়ের নাম বললো, নামটা ভুলে গেছি। আচ্ছা আমি বললাম আঙ্কেল আপনি কোথায় থাকেন। বলে আমাকে কি আম্মু এটা আঙ্কেল এটা সাভার তো। কয় না এটা সাভার না, তুমি ভুল নাম্বারে ফোন দিছো, আর এটা হলো তোমার চাঁদপুর। চাঁদপুর, তুমি আর এই নাম্বারে কখনো ফোন দিবা না। আমাকে এই কথা বলছে। পরে বলার পরে আমি ফোন রেখে দিচ্ছে। পরে আমি আবার যখন ফোন দিচ্ছি তখন ওই লোকটাই নিজে ধরছে, ধরে তখন আমাকে অনেক ধমকাধমকি করে। আপনার বাবার দিককার কোনো আত্মীয়র সঙ্গে আপনাদের যোগাযোগ আছে? আমার বাবা যখন ইন্তেকাল করে 2013-তে, তখন আহ, ঢাকা মেডিকেলে হসপিটালে ভর্তি করা হয়েছিল। তো ওইখান থেকে লাশ নেওয়ার জন্য আমার আম, দুজন লোক আসে, দুজন পুরুষ মানুষ আসে আর কি। খুলনা বাগেরহাট থেকে আসে আমার চাচাতো ভাই, আর মাইজারা, এই যে ওটা কোথায় হবে সঠিক আমি জানি না, এই ওদিক থেকে আর কি আমার খালা আমার মামা আসে আর কি। মামা কেমন তার মামা হয় আমি সঠিক জানি না। তো এরা দুজন আসে। তো আসার পরে মানে ওনারা আর কি যেটা বললো। আপনার এই যে ভাই বোনের সংখ্যাও বলেছে 11 জন, বাকি ভাই বোনদেরকে আপনার সাথে যোগাযোগ আছে? না না আমি তাদেরকে আমি দেখিনি। ফ্যাক্ট হচ্ছে যে ও বড় হয়েছে এক মাদ্রাসায় ঢাকায়, ও এবং জান্নাত, এবং সেখানে আপনার বাবা ওদেরকে দিয়ে গিয়েছিল এই দুজনকে। ঠিক আছে, এই মাদ্রাসার যিনি সাহেব আজকে এখানে আসছেন, তো ওনার দিককার আসলে ওনার ওই বোন জান্নাত ছাড়া ওনার আসলে কারোর সাথে কোনো সম্পর্ক নাই। ফুফু কেন্দ্রিক আপনাদের যে সম্পর্ক সেটা তো আমরা বুঝলামই, একটু জটিলতা আছে। আর বাকি যে বিষয়গুলো সেগুলোতে আসলে উনি বলতে পারবেন আপনার মা কোথায় আছে বা কি অবস্থা। আপনি তো আসলে বোনকে খোঁজার জন্যই আসছিলেন বোধহয়, জি জি। তাই না? তো সে আপনি বোন পেয়ে গেলেন, আপনি যদি মেনে নেন তো এই হচ্ছে বিষয়। আয়শা, জি ভাইয়া। খুশি? হ্যাঁ আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক এবং শ্রোতা, আমরা এই পার্টটুকু বর্ণনা করি, আমরা বরং বাইরে ওনার যারা আত্মীয় স্বজন এসেছেন তাদের সাথে একটু কথা বলাই দিই। তো আমরা বলতে পারি যে আমাদের 646 নম্বর পর্বটি সফল হলো। এটার মধ্য দিয়ে আমাদের সফলতার সংখ্যা দাঁড়ালো 402-এ। ইন টোটালি লস্ট অ্যান্ড ফাউন্ডে 30, তার মানে 432। ঠিক আছে, বেরোচ্ছি আমরা। আসেন, দুজনে চলে আসেন। আসো। আসেন, চলে আসেন আপনারা, বসেন, জায়গা তো আছে। আপনি পাশে বসেন, হ্যাঁ আপনি পাশে আসেন। বলেন আয়েশা, আপনার হাজবেন্ডকে কি বলবেন বলেন, পাইছেন কিনা? আর আয়শা এটা আমার হযরত, আমাকে ছোট থেকে মানে তার কাছে আমি লালিত পালিত হয়েছি, আমাকে বড় করছে। আসলে তার ঋণ কোনো নিশোধ করার মতন না। আমি যদি বলি যে আমার শরীরে চামড়া দিয়ে তার পায়ের জুতা বানাই দিব, তাহলে আমার মনে হয় না সরিষা পরিমাণ তার ঋণ শোধ করা সম্ভব আমার জন্য। আমাদের জন্য অনেক করছে, এখনো পর্যন্ত করে।
ঠিক আছে, একটা মা বাবার যে একটা অভাব অনটন, এই জিনিসটা আমাদের কখনো বুঝতে দেয়নি। মাশাআল্লাহ। হযরত বলে কেন? হযরতে কি বোঝায়? আমরা একটু শিখি আসলে। এটাতে কি বোঝায়? হজরতের দ্বারা আসলে সম্মানিত বোঝায়। আচ্ছা, কিন্তু সম্পর্কের দিক থেকে হযরত বললো কেন যে এটা আমার হযরত? এটা হয়তো সম্মানের কারণে বলছে। সম্মানের কারণে বলা। ওকে, ফাইন। না, আমি তো বাংলা লাইনে পড়াশোনা করছি, আমার কিন্তু জানাশোনা এই বিষয়ে খুব কম আর কি। কোথাও কোনো বিষয় হলে জানার চেষ্টা করি, এই হচ্ছে বিষয়। আয়শা কনফিউজ ছিল যে অনেক ছোটবেলায় দেখছে, চিনতে পারবে কিনা, চিনতে পারছো? ওনার সব না, উনি ফেস আসলে খুব একটু দেখায়নি, অল্প একটু দেখাইছে। তো এখন ও যদি সার্টিফাই করতেছে, ও চিনতে পারছে, বাট দ্যাটস অল। আমাদের এইটুকুই দরকার ছিল। হ্যাঁ, এর চেয়ে বেশি কিছু না। না, ওনার কথাগুলো আমি ওখান থেকে শুনছি, তো ওর যা ইনফরমেশন সব ঠিক আছে, সব ঠিক আছে। ঠিক আছে। হ্যাঁ, এটাই হচ্ছে বিষয়। তো আলহামদুলিল্লাহ, আপনারা মিষ্টিমুখ করেন। অশেষ ধন্যবাদ, আপনি আসছেন এবং আমরা ওকে ওর রক্তের সম্পর্কে কারোর সাথে মিলাইতে পারলাম, এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। ওর মা কোথায় আছে আমরা 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 পারি নাই বের করতে, আপনারা তো পারবেনই না, যেটা যে অবস্থায় আছেন আর কি। চেষ্টা করেন মার খোঁজ বের করার জন্য, কারণ মার কিন্তু অধিকার আল্লাহ অনেক বেশি দিচ্ছে, সে যে অবস্থায় থাকুক না কেন। ঠিক আছে, তো একটু চেষ্টা করেন বের এটা করার। আপনাদেরকেও ধন্যবাদ যে আপনারা আসলে এই সমাজ সেবামূলক কাজ করতেছেন। আলহামদুলিল্লাহ। এটা আল্লাহ অশেষ মেহরবানি। পরে দ্বিতীয় হচ্ছে আপনাদের অনেকটা অবদান, এটা হচ্ছে আপনারা শ্রম দিচ্ছেন, আপনাদেরকে অনেক ধন্যবাদ। এটা জি এত জি সুন্দর একটা প্ল্যাটফর্ম করার জন্য, যে আসলে ও মানে এই ঠিকানাটা খোঁজার জন্য অনেক কিছু করছে। জি আমাকে অনেকবার বলার পরে আমি মানে অনেক কাউন্সিলর থেকে শুরু করে অনেক জায়গায় আমি চেষ্টা করছি যে ওকে একটা ভোটার আইডি কার্ড বা একটা জন্ম নিবন্ধন করে দেওয়ার জন্য। বাট আসলে আমি এখন তো এটা অনলাইন হয়ে গেছে, যার কারণে বাবা মার ইয়া ছাড়া করা যাচ্ছিল না। তো একদিন আমি আর কি চিন্তা করলাম যে ওকে আমি আপনার এখানে নিয়ে আসবো। তো ওভাবেই আমি চেষ্টা করে পারলাম, সেজন্য আমারও খুব ভালো লাগতেছে। আলহামদুলিল্লাহ। ভালো থাক, মিষ্টিমুখ করেন সবাইকে। শেষ করছি। জি, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, প্রিয় দর্শক এবং শ্রোতা, আয়েশা তার পরিবার ফিরে পেল। পরিবার বলতে গিয়ে আসলে খণ্ডিত পরিবার, তবুও যতটুকুর জন্য সে এখানে এসেছিল আমরা সেটুকু করতে পেরেছি। আজকের এই ভিডিওতে পর্দা নিয়ে যে বিষয়টা এসছে, উনি চেহারা দেখাননি, সে বিষয়টি নিয়ে আমাদের বক্তব্য হচ্ছে, আমাদের প্রিয় ধর্মে সেটা কি আছে না আছে সেই বিতর্কে আমি যেতে চাচ্ছি না, ওই বিষয়ে আমার জ্ঞান খুবই সীমিত। সুতরাং সে বিষয়টি নিয়ে আহ, যারা ইসলামিক স্কলার আছেন তারাই ভালো বুঝবেন। বাট বিনয়ের সঙ্গে যেটা বলতে চাই, যে আমাদের এই অনুষ্ঠানের কিছু নিয়ম আছে, সেখানে অন্তত রক্তের সম্পর্কের একজন যার চেহারা ডকুমেন্টেড হতে হয় ভিডিওতে। কারণটা হচ্ছে, কে নিয়ে যাচ্ছেন, কিভাবে নিয়ে যাচ্ছেন আমরা তো জানি না। এবং এই ভিডিওটা শুধুমাত্র না, আমাদের কিন্তু এখানে যে পেপারগুলো ওনারা ভিডিওতে আসার আগে ওনারা সাইন করেন, সেখানেও কিন্তু খুব ডকুমেন্টেড থাকে। কারণ আপনারা জানেন যে এটা দুই পরিবারের মেলবন্ধন। কারণ একটা মেয়ে হারিয়ে গিয়ে যে যেভাবে বড় হচ্ছে, যারা এসে রিসিভ করছে পরিণত বয়সে এসে, সেখানে দুটো পরিবারের মেলবন্ধন তৈরি হচ্ছে। এবং আহ, আমরা তো আসলে ভালোর জন্যই মিলিয়ে দিই, খুঁজে দিই, তারপরে অনেক সময় অনেক অনভিপ্রেত ঘটনা ঘটতে পারে। তো সেই জায়গাটি থেকে এই কাজগুলো শুধুমাত্র আহ, মানে আহ, কোনো ফাঁকফোকর থেকে গেল কাজের মধ্যে, সেই রকম জায়গা থেকে যদি কোনো ধরনের অনভিপ্রেত ঘটনা ঘটে, সেটা নিঃসন্দেহে আপন ঠিকানাকে কলঙ্কিত করবে। তো সেই জায়গা থেকে আমরা কিছু বিষয় মেনটেন করি। যেমন আজকে আমি বারবারই এই যে কথাটি বলার চেষ্টা করেছি যে অন্তত একজন, যদি এই ভদ্র লোক যে দুজন এসছেন পুরুষ, সেখানে যদি ভাই থাকতেন তাহলেও এনাফ ছিল। যে না, ঠিক আছে, উনি চেহারা দেখাবেন, এটা ওনার ব্যক্তিগত বিষয়। সেই জায়গা থেকে আমরা ওনাকে মোটেও জোরাজুরি করতাম না। তো যতটুকু জায়গাতে আমার জোর দেওয়ার বিষয় ছিল, অতটুকু জায়গাকে বিনয়ের সঙ্গে আমি একটু দেখার চেষ্টা বলবো আপনাদের সবাইকে। কারণ অনেকেই পর্দা বিষয়টাকে এখানে খুব গুরুত্বপূর্ণ দেখবেন। তাদেরকে আমি বলবো যে আমাদের যে কাজের বিষয়, সে কাজের জায়গাটিতে আসলে কোনো অপশন ছিল না। তারপরে উনি যতটুকু দেখিয়েছেন ওনার চেহারা, ওনার বোনকে, অতটুকু আমরা আমাদের ক্যামেরায় দেখাইনি। এই কারণে, যেহেতু উনি দেখাতে চাননি, সুতরাং অতটুকু ওনাকে রেসপেক্ট করে আমরা দেখাইনি। কিন্তু আমাদের কাছে ডকুমেন্টেড, অতটুকু আমরা আমাদের ভিডিওতে, আমাদের র ফাইলে আছে। যেহেতু উনি দেখাতে চাননি পাবলিক লোক সম্মুখে, সুতরাং আমরা ওটুকু দেখালাম না। তো ওনার বোন যেহেতু সার্টিফাই করেছে এটা আমার বোন, ব্যাস, দ্যাটস অল। আলহামদুলিল্লাহ, আমরা অতটুকুতেই সন্তুষ্ট। তো প্রিয় দর্শক এবং শ্রোতা, আপনারা সবাই ভালো থাকুন। আজকের মতো এখানেই শেষ করছি। আরও একটি সফলতা, আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম।